চ্যাপ্টার 4 নেটওয়ার্ক লেয়ার। আমাদের টিসিপি/আইপি মডেলের গুরুত্বপূর্ণ উপর থেকে যদি আমরা হিসাব করি 3 নম্বর লেয়ার। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে সবসময়। সেটা হচ্ছে আমাদের কমিউনিকেশন শুরু হয় কিন্তু অ্যাপ্লিকেশন লেয়ার থেকে। এই জন্য যখন কেউ যদি জিজ্ঞেস করে যে 2 নম্বর লেয়ার কোনটা, 3 নম্বর লেয়ার কোনটা, বা 4 নম্বর লেয়ার কোনটা, সেটা কিন্তু তোমার উপর থেকেই শুরু হবে। অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, তারপরে কিন্তু নেটওয়ার্ক লেয়ার, তারপরে লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার। এবং এই নেটওয়ার্ক লেয়ারটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে, কারণ হচ্ছে আমাদের পুরো নেটওয়ার্কের যে কাজটা আসলে তোমার মনে করো হোস্ট থেকে বের হওয়ার পর থেকে আবার রিসিভার হোস্টে পৌঁছানোর আগ পর্যন্ত কিন্তু আসলে নেটওয়ার্ক লেয়ারটা খুব গুরুত্বপূর্ণ সহকারে কাজ করে। এই জন্য নেটওয়ার্ক লেয়ারটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে মনে করে এরকম যে তুমি যখন হচ্ছে কাউকে কোনো চিঠি লিখবা, এখন তোমার দায়িত্ব থাকে চিঠিটা লিখে পোস্ট অফিস পর্যন্ত পৌঁছায় দেওয়া। এখন পোস্ট অফিসে পৌঁছানোর পর থেকে কিন্তু আসলে যে চিঠি লাগে তার কিন্তু ওইখানে কোনো ভ্যালু নেই, কিন্তু সে আশা করে যে তার চিঠিটা অবশ্যই রিসিভার এন্ডে পৌঁছাবে। এখন এই রিসিভার এন্ডে পৌঁছানোর দায়িত্ব কিন্তু আসলে পোস্ট অফিসের। আবার তুমি যখন পোস্ট অফিসে চিঠিটা দিয়ে আসতেছো, তুমি কিন্তু বিশ্বাস করছো পোস্ট অফিস এই কাজটা করবে। এখন পোস্ট অফিসের যে দায়িত্ব থাকে সে হচ্ছে তোমার মনে করো যে অফিসার থাকে, পোস্ট মাস্টার। এখন পোস্ট মাস্টারের কিন্তু নিজস্ব কোনো দায়িত্ব নাই যে তোমার এই চিঠিটা তোমার রিসিভারের কাছে পৌঁছায় দেওয়া। সে কি করবে? সে হচ্ছে তার আন্ডারে যারা কাজ করে সে তাদেরকে তোমার তোমার চিঠিটা বোঝাই দিবে এবং বলে দিবে যে এই চিঠিটা যেন ঠিকঠাক মতো পৌঁছায়। এখন এই ঠিকঠাক মতো পৌঁছানোর দায়িত্বটা আসলে কার? দেখা যাবে যে তুমি যদি দিনাজপুর থেকে কোনো চিঠি পাঠাও ঢাকায়, তখন দেখা যাবে যে হয়তো বা তোমার দিনাজপুর পোস্ট অফিস থেকে যে তোমার চিঠির ব্যাগটা বহন করে তোমার হয়তো বিভিন্ন রুট হয়ে হয়তো বা ঢাকা থেকে প্রথমে রংপুর যাচ্ছে, রংপুর থেকে বগুড়া যাচ্ছে, বগুড়া থেকে তারপর হয়তো বা সিরাজগঞ্জ বা টাঙ্গাইল হয়ে তারপরে ঢাকা অফিসে পৌঁছাচ্ছে, তারপর সেই ঢাকা অফিস থেকে আবার সাব অফিসে পৌঁছাচ্ছে, তারপর তোমার রিসিভারের বাড়িতে যে পৌঁছাচ্ছে। এখন এই যে দিনাজপুর পোস্ট অফিস থেকে বের হয়ে ওই রিসিভারের বাড়ি পৌঁছানো পর্যন্ত এই অন দা ওয়েতে যে যে কাজটা করে, সে কিন্তু আসলে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ সে আসলে চিঠিটা বহন করে নিয়ে যাচ্ছে। ঠিক সেখানে সেরকম আমাদের নেটওয়ার্কিং এর ক্ষেত্রে আসলে এই নেটওয়ার্ক লেয়ারটাই কিন্তু আমাদের এই পুরো কাজটা করে থাকে। বিভিন্ন রুট হয়ে কোন রুট দিয়ে গেলে ভালো হবে, কোন রুটটা তোমার জন্য প্রযোজ্য হবে, এই সব কিছু দেখার দায়িত্ব কিন্তু এই নেটওয়ার্ক লেয়ারে। এটা কিন্তু তোমার ওই অ্যাপ্লিকেশন লেয়ার বা ট্রান্সপোর্ট লেয়ার কিন্তু করতেছে না। এই জন্য নেটওয়ার্ক লেয়ারটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে নেটওয়ার্ক লেয়ারে কিছু সার্ভিস প্রোটোকল দেওয়া আছে, যেমন ট্রান্সপোর্ট সিগমেন্ট ফ্রম সেন্ডিং টু রিসিভিং হোস্টের ক্ষেত্রে তোমার সেন্ডার এবং রিসিভারের কাজটাকে সেন্ডার কি করবে। তুমি দেখো, এই ছবিতে দেখতে পাচ্ছ যখন তোমার হচ্ছে কোনো হোস্ট ডাটা পাঠাবে, সে চিন্তা করে, তখন সে কি করবে তোমার হচ্ছে, দেখো তার এখানে যে টিসিপি/আইপি যে মডেলের, সেই মডেলের নেটওয়ার্ক লেয়ারটা কিন্তু ব্যবহার করবে। ব্যবহার করে সে আসলে ডেস্টিনেশন যে হোস্টটা আছে তার আইডি ইউজ করে তোমার তার আইপি অ্যাড্রেস ব্যবহার করে তোমার ডাটাটা পাঠাবে। সেক্ষেত্রে কি করবে? ইনক্যাপসুলেট সিগমেন্ট ইনটু ডাটাগ্রাম পাসেস টু লিঙ্ক লেয়ার। তার মানে সে ট্রান্সপোর্ট লেয়ার থেকে যে মেসেজটা সে গ্রহণ করবে, সেই মেসেজটার সাথে নেটওয়ার্ক লেয়ারের নিজস্ব নিজস্ব কিছু ডাটা থাকে। যাতে করে তোমার নেটওয়ার্ক লেয়ারের ডাটা বলতে বোঝাচ্ছি তোমার যখন ওই প্যাকেটটা তোমার নেটওয়ার্কের ভিতর দিয়ে পাস হবে তখন যাতে সে হারায় না যায়, এই জন্য কিছু ইনফরমেশন ওই ট্রান্সপোর্ট লেয়ার থেকে যে প্যাকেটটা আসছে সেই প্যাকেটের উপরে তোমার লিখে দিতে হয়। তো এটা আসলে কোন দিকে যাবে, কিভাবে যাবে, এটা কোন মেসেজের অংশ, এরকম টোটাল সিস্টেমটা, ওটাকে আমরা বলি হেডার। সেই হেডারটা যোগ করে আসলে তোমার একটা প্যাকেট তৈরি করতে হয়, এবং প্যাকেট তৈরি করে নেটওয়ার্ক লেয়ার কি করে সেটাকে তোমার লিঙ্ক লেয়ারের কাছে পাঠায় দেয়। এটা হচ্ছে সিস্টেম সেন্ডার সাইডে। আর রিসিভার সাইডে ঠিক অপোজিট সিস্টেম, সেটা হচ্ছে রিসিভার সাইডের যে নেটওয়ার্ক লেয়ার সে সেই সব কিছু পরীক্ষা করবে। পরীক্ষা করে যদি দেখে যায় হ্যাঁ ঠিক আছে, সে তখন ওই উপরের হেডারটা উঠে ফেলবে
ফেলে সেই সিগন্যালটা বের করে সেটাকে ট্রান্সপোর্ট লেয়ারকে প্রোভাইড করবে। এটা হচ্ছে তোমার সেন্ডার সাইড এবং রিসিভার সাইডের কাজ। আর নেটওয়ার্ক লেয়ার প্রোটোকল ইন এভরি ইন্টারনেট ডিভাইস, হোস্ট এন্ড রাউটার। হোস্ট এবং রাউটার হচ্ছে তোমার আসলে নেটওয়ার্ক লেয়ারের কাজ করে। একটা জিনিস এখানে কিন্তু মনে রাখতে হবে যে আমাদের এই রুটের মধ্যে হয়তোবা সুইচ আসতে পারে, রাউটার আসতে পারে। এখন সুইচ কিন্তু আসলে নেটওয়ার্ক লেয়ারের ডিভাইস না, এটা মাথায় রাখতে হবে। রাউটার শুধুমাত্র নেটওয়ার্ক লেয়ার ডিভাইস, রাউটারে শুধুমাত্র দুই ভিন্ন ধর্মী দুইটা আলাদা নেটওয়ার্ককে কানেক্ট করতে পারে, যেটা সুইচ পারে না। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, টু কি নেটওয়ার্ক লেয়ার ফাংশন, একটা হচ্ছে ফরওয়ার্ডিং আর একটা হচ্ছে রাউটিং। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে যে একটা নেটওয়ার্ক লেয়ারের দুইটা গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে ফরওয়ার্ডিং এবং রাউটিং। ফরওয়ার্ডিং কি? ফরওয়ার্ডিং হচ্ছে মুভ প্যাকেট ফ্রম এ রাউটার ইনপুট লিঙ্ক টু অ্যাপ্রোপ্রিয়েট রাউটার আউটপুট লিঙ্ক। ফরওয়ার্ডিংটা কাজ করে আসলে যখন কোনো কোনো প্যাকেট যখন তোমার কোনো প্যাকেট যখন হচ্ছে কোনো রাউটারের কাছে পৌঁছায়, তখন রাউটার আসলে ফরওয়ার্ডিং এর কাজটা করে। ফরওয়ার্ডিং এর কাজটা কিভাবে করে? যে রাউটারের যে তোমার ইনপুট লিঙ্কটা আছে, সেই ইনপুট লিঙ্ক থেকে সেই প্যাকেটটা সেই প্যাকেটটা নিয়ে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট রাউটারের আউটপুট লিঙ্ক। অ্যাপ্রোপ্রিয়েট রাউটারের আউটপুট লিঙ্ক বোঝাচ্ছে এই কারণে, কারণ রাউটারের কিন্তু একসঙ্গে তোমার অনেকগুলো পোর্ট থাকে। মনে করো একটা রাউটারে তোমার 6টা পোর্ট আছে। এখন তোমার 1 নম্বর পোর্ট দিয়ে তোমার হচ্ছে একটা ডাটা আসলো। এখন ওই রাউটারটা ওই ডাটাটাকে অ্যানালাইজ করবে, করে ডিসিশন নিবে যে এই ডাটাটা আসলে কোন আউটপুট পোর্ট দিয়ে আসলে বের হবে। সেটা হচ্ছে মনে করো তোমার যদি হচ্ছে ওই সাপোজ সিরাজগঞ্জের যে হচ্ছে মোড়টা আছে, এখন ওই মোড়ের কথা যদি চিন্তা করো, ওই মোড়ের সাথে তোমার কিন্তু অনেকগুলো রোড কানেক্টেড। একটা হয়তো বা রাজশাহীর দিকে যাচ্ছে, একটা ঢাকার দিকে যাচ্ছে, একটা সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছে, একটা বগুড়ার দিকে যাচ্ছে, একটা নাটোরের দিকে যাচ্ছে। এখন ওই মোড়ের মোড়ে যাই, তুমি মনে করো তুমি যদি হচ্ছে আননোন কোনো একজন ড্রাইভার হও, তুমি চেনো না, তোমাকে যেতে হবে রাজশাহী। এখন তুমি কিন্তু ওই মোড় পর্যন্ত হয়তো বা যাইতে পারবা, যাওয়ার পরে তোমাকে কিন্তু ডিসিশন নিতে হবে যে আমি আসলে এখন এই মোড় থেকে কোন রুটটা ব্যবহার করব। তখন তুমি কিভাবে এই কাজটা করবা? তুমি জানো যে যে কোনো তোমার হচ্ছে দুইয়ের বেশি তোমার রাস্তার সংযোগ স্থলে কিন্তু অবশ্যই উপরে সাইনবোর্ড থাকে যে আপনি কোন দিকে গেলে কোথায় যাইতে পারবেন। ঠিক ওইটা হচ্ছে তোমার আসলে ফরওয়ার্ডিং এর কাজ। ওইখানেই তোমার বলে দিবে যে তুমি আসলে কোন রুটটা দিয়ে গেলে তুমি রাজশাহী পৌঁছাতে পারবে। তোমাকে অন্য কোনো রোডে তুমি উঠে গেলে কিন্তু তুমি দেখা গেল যে হারাই যাবে। এটা হচ্ছে ফরওয়ার্ডিং এর কাজ। তোমার রাউটারটা এই ডিসিশনটা নেয় যে আমার আহ, 2 নম্বর পোর্ট দিয়ে যেই কেবলটা বের হয়েছে সেই কেবলটা দিয়ে গেলে কোথায় পৌঁছাবে। 3 নম্বর পোর্ট দিয়ে যদি কোনো ডাটা পাঠায় সেটা কোথায় পৌঁছাবে, তার ইনফরমেশন কিন্তু ওই রাউটারের কাছে আছে। এবং তার উপর ভিত্তি করেই আসলে যে কোনো রাউটার তোমার ফরওয়ার্ডিং এর কাজ করে। আর রাউটিংটা কি? রাউটিংটা হচ্ছে ডিটারমাইন রুট টেকেন বাই প্যাকেট ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। এই রাউটিংটা হচ্ছে তোমার গ্লোবাল একটা বিষয়। সেটা হচ্ছে একটা প্যাকেট সোর্স থেকে ডেস্টিনেশনে কিভাবে পৌঁছাইতে পারে, কোন কোন রুট দিয়ে গেলে পৌঁছাবে, এই টোটাল সিস্টেম জিনিসটা হচ্ছে রাউটিং। এবং এটা করা হয় হচ্ছে আসলে রাউটিং অ্যালগোরিদমের মাধ্যমে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক লেয়ারের দুইটা গুরুত্বপূর্ণ ফাংশন। আচ্ছা, এখানে প্রি রাউটার কন্ট্রোল প্ল্যান কিছু দেওয়া আছে। এই রাউটার গুলো আসলে কিভাবে কাজ করে, রাউটারের অ্যালগোরিদম কিভাবে কাজ করে। যখনই তোমার কোনো রাউটার কোনো প্যাকেটকে পাঠানোর শুরু সময় হবে, তখন কিন্তু সেই প্যাকেটটা ভিতরে আসলে একটা রাউটিং অ্যালগোরিদম জেনারেট হয়, এবং সেই রাউটিং অ্যালগোরিদমটা জেনারেট হয় হচ্ছে ওই রাউটারটা, মানে আমার আমার ডাটাটা আসলে যেই রাউটারের সাথে কানেক্টেড। মনে করো তুমি হচ্ছে যদি প্লেনে করে তুমি আমেরিকার কোনো একটা স্টেটে যাও, তোমাকে কিন্তু হচ্ছে ঢাকা এয়ারপোর্ট থেকে ডিরেক্ট কোনো প্লেন নেই। তোমাকে কিন্তু অবশ্যই তোমার কোথাও না কোথাও ট্রানজিট হবে। এখন এই যে যেখানে ট্রানজিট হবে এটা কিন্তু তুমি জানো, এটা প্রিডিফাইন্ড, কারণ ওইভাবে আসলে কিন্তু সেট আপ করা থাকে। ঠিক আছে, কিন্তু কিন্তু আসলে ওই তোমার যেখানে ট্রানজিট হবে সেটা আসলে কোন রুট দিয়ে নিয়ে যাবে তোমাকে সেখানে নামাবে,
সেটা কিন্তু তুমি জানো না। এখন আকাশ পথে কোন পথ দিয়ে তোমাকে ট্রাভেল করে নিয়ে যায় তোমাকে সেই জায়গা নামাবে, সেটা কিন্তু তুমি জানো না। বাট তুমি এটা জানো তোমাকে ওই ট্রানজিটটা ওখানে দিবে, ওখান থেকে আরেকটা জায়গায় ট্রানজিট হবে, ট্রানজিট হয়ে তারপরে তোমার হচ্ছে ডেস্টিনেশনে পৌঁছাবে। ঠিক সেরকমই আসলে আমাদের যখন অ্যালগোরিদমটা জেনারেট করা হয়, তখন হচ্ছে প্রত্যেকটা রাউটার তার আশেপাশে নিয়ারেস্ট যে রাউটার গুলো আছে সেই রাউটারের ইনফরমেশন নিয়ে তারপরে হচ্ছে সে তার একটা রাউটিং টেবিল থাকে, সেই রাউটিং টেবিলটা আপডেট করে। দেখো ছবিতে এখানে দেওয়া আছে, যদি কোনো প্যাকেটের হেডার পোর্শনে 0100 থাকে তাহলে তার আউটপুট হবে হচ্ছে 3। যদি কোনো তোমার হেডারে থাকে 0110 তাহলে হবে 2। যদি থাকে 0111 তাহলে হবে 2। যদি 1001 হয় তাহলে হবে 1। এই যে যে ডিফাইনটা করে রাখছে, এই রাউটারের ভিতরে তোমার যে টেবিলটা আছে সেই টেবিলটা আসলে এইভাবে সেট আপ করে দেওয়া আছে অ্যালগোরিদমের মাধ্যমে, যে আমাদের কাছে যখনই কোনো প্যাকেট আসবে সেই প্যাকেটের যে হেডার পোর্শনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা যেটা থাকবে তার উপর ভিত্তি করে আমি আসলে প্যাকেটটাকে ফরওয়ার্ড করব। তবে রাউটিংটা করবে আসলে তোমার ওই টেবিলটার উপর ভিত্তি করে, এবং হচ্ছে যে ইনফরমেশন প্যাকেটের মধ্যে থাকবে তার উপর ভিত্তি করে ফরওয়ার্ডিংটা হবে। এবং সেই ফরওয়ার্ডিং হতে 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 হতেই সে কিন্তু আসলে ডেস্টিনেশনে পৌঁছাবে। আচ্ছা, এখানে নেটওয়ার্ক লেয়ার সার্ভিস মডেল আসলে কেমন হয়? নেটওয়ার্ক লেয়ার আর্কিটেকচার হচ্ছে ইন্টারনেট সার্ভিস, এটা হচ্ছে বেস্ট ইফোর্ট সার্ভিস দিবে। তোমাকে সর্বোচ্চ চেষ্টা করবে যাতে করে তোমার যে প্যাকেটটা সেই প্যাকেটটা ঠিকঠাক মতো ডেস্টিনেশনে পৌঁছায়। উম, এবং এই বেস্ট ইফোর্ট সার্ভিস মডেলটা আসলে কি, যেটা তোমার নো গ্যারান্টি কিসের উপরে, সাকসেসফুল ডাটাগ্রাম ডেলিভারি টু ডেস্টিনেশন, টাইমিং অন অর্ডার অফ ডেলিভারি, আর ব্যান্ডউইথ অ্যাভেলেবল টু ইন ফ্লো। তোমাকে কিন্তু মানে গ্যারান্টি দিবে না, এটা হচ্ছে বেস্ট ইফোর্ট সার্ভিস দেয়, কিন্তু তোমাকে 100% গ্যারান্টি কখনোই দিবে না যে তোমার ডাটাটা আসলে সাকসেসফুলি পৌঁছবে। কারণ সাকসেসফুলি আসলে পৌঁছানোটা কোনো ডাটা এই গ্যারান্টি কোনোভাবে দেওয়া সম্ভব না। কারণ এটা শুধুমাত্র নির্দিষ্ট কোনো বিষয়ের উপর ডিপেন্ড করে না, এটার পিছনে আসলে অনেক কিছু জড়িত আছে। যার জন্য দেখা যায় যে যে তোমার ওই বেস্ট ইফোর্ট বলে বা সর্বোচ্চ চেষ্টা করব, ম্যাক্সিমাম ইফোর্ট দিবে, সবকিছু বলবে, বাট তোমার গ্যারান্টি দিবে না যে নির্দিষ্ট সময়ের মধ্যে এটা পৌঁছাবে। তুমি মনে করো যে টিসিপি ব্যবহার করো আর ইউডিপি ব্যবহার করো, যেটাই ব্যবহার করো না কেন, তুমি 100% কিন্তু অ্যাকুরেসি বলো বা 100% গ্যারান্টি বলো, এটি কিন্তু তোমাকে কেউ কখনো দিতে পারে না। কারণ এটার সাথে আসলে নেটওয়ার্কের যে প্রকৃতি সেটা ডিপেন্ড করে। তারপর হচ্ছে নেটওয়ার্কে তুমি হচ্ছে কোন টাইপের কেবল ব্যবহার করছো সেটা ডিপেন্ড করে, ইনভায়রনমেন্ট ডিপেন্ড করে, এখানে অনেক বিষয় থাকে। ঠিক আছে, যার জন্য তোমাকে হচ্ছে বেস্ট ইফোর্ট সিস্টেম বা বেস্ট ইফোর্ট সার্ভিস মডেল বলা হয়, বাট তোমাকে গ্যারান্টি দিবে না। আচ্ছা, এখানে নেটওয়ার্ক লেয়ারের আর্কিটেকচারে দেওয়া আছে এবং হচ্ছে কোনটা কিভাবে কাজ করবে দেওয়া আছে। দেখবো না। আচ্ছা, হর্স ইনসাইডের রাউটারের আসলে রাউটারের ইনসাইডটা কেমন, এটা এটা হচ্ছে আমাদের একটা রাউটারের ছবি ইনসাইড, হাই লেভেল ভিউ অফ জেনারিক রাউটার আর্কিটেকচার। এখন এই রাউটার আর্কিটেকচারটা কেমন হয়, দেখো এখানে বাম দিকে আছে রাউটার ইনপুট পোর্ট, ডান দিকে আছে রাউটার আউটপুট পোর্ট। এটা সহজে বোঝানোর জন্য কিন্তু আসলে ইনপুট পোর্ট এবং আউটপুট আলাদা করে বলা হয়েছে। আসলে বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে রাউটারে তোমার টোটাল মনে করো 4টা হোক 6টা হোক পোর্ট থাকবে। এখন এই প্রত্যেকটা পোর্টে ইনপুট পোর্ট, প্রত্যেকটা পোর্টে আউটপুট পোর্ট। ঠিক আছে, কারণ হচ্ছে তোমার 4টা যদি হচ্ছে পোর্ট থাকে, 4টা পোর্টে 4টা কেবল আসছে। এখন এই 4টা কেবল দিয়েই তোমার যেমন ডাটা ইন ইন হয়, আবার 4টা কেবল দিয়েই ডাটা আউটও হয়। ঠিক আছে, তুমি হিসাব করো তোমার হচ্ছে রাস্তার যে মোড় গুলো থাকে, সেই মোড়ে তোমার কিন্তু প্রত্যেকটা রাস্তা দিয়ে তোমার ওই মোড়ের যেমন গাড়ি আসে, আবার প্রত্যেকটা রাস্তা দিয়ে কিন্তু ওই মোড় থেকে আবার প্রত্যেকটা রাস্তায় গাড়ি যায়। ঠিক আছে, সো প্রত্যেকটা রাস্তায় ইনপুট এবং আউটপুট পোর্ট হিসেবে ব্যবহার হয়, কিন্তু তার স্পেসিফিকেশন থাকতে হবে যে আসলে তোমার ওই মুহূর্তে আসলে সে কি হিসাবে সে কাজটা করতেছে। এই জন্য সহজে বোঝানোর জন্য আসলে রাউটার ইনপুট পোর্ট এবং আউটপুট পোর্ট বলা হয়েছে।
এখন দেখো এই যে ইনপুট পোর্ট এবং আউটপুট পোর্ট কিন্তু দেখতে একই রকম, দুটারই কিন্তু তোমার দেখো তোমার হচ্ছে তিনটা করে পার্ট থাকে। ইনপুট পোর্টেও তিনটা পার্ট, আউটপুট পোর্টেও তিনটা পার্ট। মধ্যখানের অংশটাকে বলতে হচ্ছে তোমার হাই স্পিড সুইচিং ফেব্রিক। আর এই ফেব্রিকটাকে আবার কন্ট্রোল করা হচ্ছে রাউটিং প্রসেসর। এই টোটালটা মিলে যাচ্ছে আমাদের রাউটার, এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে পরীক্ষা আসার মতো। আচ্ছা, এখন এখানে কিভাবে কাজ করছে এটা টোটালটা তোমার হচ্ছে অ্যানালজিটা সরাসরি দেখানো হচ্ছে গাড়ি দিয়ে। দেখো এখানে তোমার হচ্ছে ইনপুট পোর্টে এই আমরা যেরকম হচ্ছে স্টেশনের কথা বলছিলাম, সেই স্টেশনে এটা হচ্ছে তোমার তেল বা গ্যাস নেওয়ার যে স্টেশন, সেই স্টেশন কিভাবে কাজটা করবে, গাড়িগুলো আসতেছে এসে হচ্ছে সার্ভিস নেওয়ার জন্য দাঁড়ায় আছে। তারপরে এখানে তোমার একটা রাউন্ড চলতেছে, একজনের পর একজনের পর একজন নিচ্ছে, নেওয়ার পরে তারপরে সেই অনুযায়ী আহ, যে স্টেশন মাস্টার আছে সেইটাকে কন্ট্রোল করতেছে। এবং হচ্ছে যে ওই বারটা থাকে এই বারটা নামতেছে, আবার যখন নেওয়া হয়ে যাচ্ছে বারটা উঠে যাচ্ছে বের হয়ে যাচ্ছে, এক্সিট রোড দিয়ে এক্সিট করে ফেলতেছে। এটা হচ্ছে তোমার পুরো সিস্টেমটা কন্ট্রোল করতেছে যে হচ্ছে স্টেশন মাস্টার। যেরকম প্রসেসর যে কাজটা করে সেই কাজটা এখানে করতেছে। আর এর আগের ফিগারে যেটা ছিল হচ্ছে হাই স্পিড সুইচিং ফেব্রিক, এইখানে সেটাকে বোঝাচ্ছে হচ্ছে তোমার রাউন্ড সিস্টেমের মাধ্যমে, তার মানে হচ্ছে একজনের পর একজন অটোমেটিক্যালি সামনে আসবে। আচ্ছা, ইনপুট পোর্ট ফাংশনের মধ্যে আমাদের যে তিনটা পয়েন্ট ছিল, প্রথমটা হচ্ছে লাইন টার্মিনেশন। লাইন টার্মিনেশন হচ্ছে আমাদের ফিজিক্যাল লেয়ারটা আসলে এখানে শেষ হবে। মানে ফিজিক্যাল লেয়ার বলতে হচ্ছে যে কেবলটা কেবলটা এসে লাগানো থাকে এখানে। এখন কেবলের ভিতরে দিয়ে যে ডাটাটা আসে তা আসলে তোমার সিগন্যাল থাকে, এটাকে আসলে তোমার বিট লেভেল রিসিপশন হিসেবে এইখানে তোমার টার্মিনেট হবে। হওয়ার পরে পরবর্তী যে পোর্শনটা আছে সেই পোর্শনের কাছে পাঠাবে। এই পরবর্তী পোর্শনটা আসলে কাজ করবে হচ্ছে লিঙ্ক লেয়ারের কাজ, লিঙ্ক লেয়ার প্রোটোকলের কাজ করবে। তার মানে এটা হচ্ছে ইথারনেটের কাজ করবে, যেটা আসলে কিভাবে তোমার যে প্যাকেটটা যে বিট লেভেলটা আছে সেই বিট লেভেলটা আসলে ঠিকঠাক মতো আছে কিনা, বিট লেভেলটা তোমার চেঞ্জ হয়েছে কিনা, এই ওভারঅল বিষয়টা আসলে তোমার এই সেকেন্ড যে পোর্শনটা আছে সেই পোর্শনটা এটা দেখবে। তারপরে ওটা পাঠাবে হচ্ছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পাঠাবে তোমার লোকআপ ফরওয়ার্ডিং কিউতে। কিউতে পাঠাবে কিসের জন্য, আমরা ওই যে সুইচ ফেব্রিকটা ইউজ করবে, যে ওই সুইচিং ফেব্রিকটা ইউজ করার জন্য একটা এখানে একটা ছোটখাটো একটা কিউ তৈরি হয়। কিউ রাখা হয়েছে যে একজন একজন করে তোমার হচ্ছে সুইচিং ফেব্রিকের মধ্যে দিয়ে তোমার আউটপুট পোর্টে পৌঁছায় যাবে। ঠিক আছে, এইখানে তোমার হচ্ছে একটা সুইচিং ফেব্রিকের জন্য ওয়েট করবে। এই যে ডিসেন্ট্রালাইজ সুইচিং ইউজিং হেডার ফিল্ড ভ্যালু লুকআপ আউটপুট পোর্ট ইউজিং ফরওয়ার্ডিং টেবিল ইন ইনপুট পোর্ট মেমোরি। তার মানে এইখানে বসেই তোমার কিন্তু আসলে ডিফাইন হয়ে যাবে যে আসলে ও নেটওয়ার্ক লেয়ারটা যে ফরওয়ার্ডিং এর কাজটা করে আসলে কোন পোর্ট দিয়ে যে ফরওয়ার্ডটা করবে তোমার এইখানেই ডিফাইনটা হবে, এবং ডিফাইন করে সেই অনুযায়ী সুইচিং ফেব্রিকটা ইউজ করে সেটা আউটপুট পোর্টে পাঠানোর কাজটা করবে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে আমাদের এর আগে একটা ফিগারে বলছিলাম যে কোনো একটা রাউটারের কাছে যখন কোনো ডাটা আসে, সে তার হেডার পোর্শনের নাম্বারের উপর ভিত্তি করে তোমার কোন পোর্টে যাবে সেটা ডিফাইন করে, সেটা হচ্ছে এইখানে ওই 3 নাম্বার যে পোর্শনটা, এই যে লুকআপ ফরওয়ার্ডিং কিউইং, এইখানে যখন প্যাকেটটা আসবে তখন সেই প্যাকেটে এই যে ডেস্টিনেশন টেবিলটা থাকবে। আসলে যখন কোনো পোস্ট অফিসে তোমার কোনো চিঠি পাঠানো হয়, চিঠি দেওয়া হয়, তখন কিন্তু পোস্ট মাস্টার আসলে দেখে সেই চিঠির অ্যাড্রেসটা। অ্যাড্রেসটার উপর ভিত্তি করে তোমার একটা চিঠিতে হয়তো বা চট্টগ্রাম আছে, একটা চিঠিতে বগুড়া আছে, একটা চিঠিতে তোমার রাজশাহী আছে। এখন সবগুলো চিঠি কিন্তু আসলে একটা ব্যাগের মধ্যে ঢুকাবে না। রাজশাহী চিঠি রাজশাহীর ব্যাগে ঢুকাবে, বগুড়ার চিঠি বগুড়ার ব্যাগে ঢুকাবে, চট্টগ্রামের চিঠি চট্টগ্রামের ব্যাগে ঢুকাবে। এখন এটা ডিফাইন করবে কিসের উপর ভিত্তি করে, আমার যে আছে চিঠি পাঠাবো সেই চিঠির উপরে যে প্রাপকের যে অ্যাড্রেসটা থাকে সেই অ্যাড্রেসের সবচেয়ে লাস্টের যে অংশটা সেই অংশের উপর ভিত্তি করে। কারণ তুমি যখন চিঠি লেখো প্রাপকের চিঠিতে হয় তোমার নাম লেখো, তারপরে রোড নাম্বার, তারপরে তোমার থানা, তারপর হচ্ছে উপজেলা, তারপরে জেলা, এই সবার লাস্টে কিন্তু জেলাটা লেখো। আর পোস্ট পোস্ট অফিস কিন্তু সবার লাস্টের অংশটা আগে দেখে, কারণ তাকে আগে ওই জেলাতে পৌঁছাইতে হবে।
যখন জেলায় পৌঁছায় যাবে তখন দেখবে হচ্ছে আমার জেলার মধ্যে তার উপরের অংশটা উপজেলা বা থানা দেখবে। যখন থানায় পৌঁছায় যাবে তখন সে দেখবে হচ্ছে বাড়ির নাম্বার, নিচ থেকে উপরের দিকে ওঠে। ঠিক এরকমও ডেস্টিনেশন অ্যাড্রেসের রেঞ্জে দেখো, এই যে সব থেকে লাস্টের যে অংশটা লাল কালারের আছে, এই অংশটা সবার আগে দেখবে। দেখেই সে ডিফাইন করবে যে আসলে ফরওয়ার্ডিং টেবিলে তাকে কোন পথ দিয়ে তাকে আসলে ফরওয়ার্ড করতে হবে। এখন কোনোটা হয়তো বা 1 নম্বর, কোনোটা 2 নম্বর, কোনোটা 3 নম্বর পোর্ট দিয়ে তাকে ফরওয়ার্ড করবে। এটা ডিপেন্ড করবে কিন্তু আসলে এই ডেস্টিনেশন এই টেবিলের উপর ভিত্তি করে। দেখুন, তোমার দেখো হচ্ছে এই লিঙ্ক ইন্টারফেস 0, 1, 2, 3 বিভিন্ন রকম আছে। তোমার যেই পথে যেটা মনে হবে সেই পথে সেটাকে ফরওয়ার্ড করে দেবে। আবার অনেক সময় এরকম হয় যে কোনো প্যাকেট চলে আসে, যে প্যাকেটটার ইনফরমেশন ওই রাউটারের কাছে নাই। রাউটার ওই মুহূর্তে আসলে ওই প্যাকেটের ইনফরমেশন দিতে পারতেছে না, যেটা আসলে কোন পথ দিয়ে গেলে সহজে পৌঁছাবে। তার জন্য কিন্তু আসলে দেখো এই যে আদারওয়াইজ নামে একটা অপশন থাকে। আদারওয়াইজ নামে একটা অপশন থাকে, সেটাকে 3 নম্বর পোর্ট দিয়ে পাঠিয়ে দিবে। এখন কারণ কি, রাউটার মনে করে যে আমি হয়তো বলতে পারতেছি না, বাট আমার পরবর্তী যে রাউটারটা আছে তার কাছে হয়তো বা এর ইনফরমেশন আছে। সেই জন্য সে পরবর্তী রাউটারকে দিয়ে দেয়, পরবর্তী রাউটার হয়তো বা সেই ইনফরমেশন যদি থাকে সেই অনুযায়ী তাকে ফরওয়ার্ড করবে। যদি না থাকে, সেও তাহলে হয়তো বা তার আশেপাশে অন্য কোনো রাউটারকে পাঠাবে। কারণ একটা রাউটারের সাথে আসলে অনেকগুলো রাউটার কানেক্ট থাকে। এখন এইভাবে আসলে দেখা যায় যে তোমার কোনো না কোনো ভাবে সে তার ডেস্টিনেশন পেয়ে যায়। কিন্তু যদি তোমার নির্দিষ্ট সময়ের মধ্যে ডেস্টিনেশন না পায়, তাহলে কিন্তু অবশ্যই তার কাছে একটা ইনফরমেশন আসে, একটা মেসেজ, ওই সেন্ডারের কাছে কিন্তু একটা রিপ্লাই আসে। মনে করো হচ্ছে ওই যে 404 নট ফাউন্ড বা ইরোর এরকম কিছু একটা কিন্তু রিপ্লাই চলে আসে। ঠিক আছে, সেটা কখন আসে, আসলে যদি তাকে ওই রিসিভারকে যদি খুঁজে পাওয়া না যায়। আচ্ছা, এখানে দেখো লংগেস্ট প্রিফেস ম্যাচিং। এখানে হচ্ছে প্রিফিক্সটা বলতে বোঝাচ্ছে তোমার যে অ্যাড্রেসটা আসলে আছে, সেই অ্যাড্রেসের সর্বোচ্চ কত অংশ আসলে মিলে যাচ্ছে, তার উপর ভিত্তি করে আসলে যেহেতু ফরওয়ার্ডিংটা হয়, সেটাকে বলছে আসলে লংগেস্ট প্রিফিক্স ম্যাচিং। আচ্ছা, এরপরে হচ্ছে ইনপুট পোর্ট, এরপর হচ্ছে তোমার সুইচিং ফেব্রিক। সুইচিং ফেব্রিকটা আসলে যখনই কোনো তোমার রাউটার তোমার ওই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর অপশন ইনপুট পোর্টের অপশন পার হয়ে যখন তোমার সুইচিং ফেব্রিকে আসবে, আসলে সুইচিং ফেব্রিকটা কি করবে, ওই যে যে ডাটাটা তোমার প্যাকেটটা এসে বসে আছে সেই প্যাকেটকে আউটপুট পোর্টে পৌঁছায় দিবে। এখন এই আউটপুট পোর্টে পৌঁছানোর যে সিস্টেমটা, এই সিস্টেমটা বিভিন্ন রকম হতে পারে। এখন সেইটাইকে আসলে সুইচিং ফেব্রিক বলা হয়েছে, যে আমি কিভাবে সুইচিংটা করব ইনপুট পোর্ট এবং আউটপুট পোর্টের মধ্যে। আমি তোমার রাস্তাটা কিভাবে তৈরি করে দিব, এটা হচ্ছে সুইচিং ফেব্রিক। ট্রান্সফার প্যাকেট ফ্রম ইনপুট লিঙ্ক টু অ্যাপ্রোপ্রিয়েট আউটপুট লিঙ্ক। দেখো এখানে 3 রকম আছে, একটা হচ্ছে মেমোরি, একটা হচ্ছে বাস, একটা হচ্ছে ইন্টার কানেকশন নেটওয়ার্ক। 3 রকম ভাবে আসলে পাঠানো সম্ভব। মেমোরিটা যেমন বোঝাচ্ছে যে প্রথমে প্যাকেটটা আসবে সুইচিং এর কাছে, সুইচিং সেটাকে ধরে রাখবে, রাখার পরে তারপরে মেমোরিতে রেখে তারপরে সেটাকে হচ্ছে তোমার আউটপুট পোর্টে দিয়ে দেবে। আর বাসে বলতে চাচ্ছে যে আমাদের সুইচিং ফেব্রিকের মধ্যে আসলে একটা বাস কানেক্টর কানেকশন আছে, এবং সেই বাস কানেকশনের মাধ্যমে তোমার হচ্ছে ইনপুট পোর্ট থেকে ইনপুট পোর্টের সাথে আউটপুট পোর্ট তোমার, আমরা যেরকম হচ্ছে বাস টপোলজি করছি, একটা মধ্যখানে যাচ্ছে একদম একটা লম্বা কানেকশন থাকে, সেন্ট্রাল কানেকশন। সেই সেন্ট্রাল কানেকশনের সাথে আছে আবার প্রত্যেকটা তোমার হোস্টের কানেকশন থাকে। এখন যখনই কোনো তোমার ডাটা এক হোস্ট থেকে আরেক হোস্টে যাবে, তখন হচ্ছে সেই হোস্টটা শ্রেণী হোস্টটা তোমার মেইন কানেকশনে তোমার ডাটা উঠাই দেবে, এবং সেই কানেকশনের মধ্য দিয়ে তারপর হচ্ছে তোমার রিসিভার হোস্টে যে পৌঁছাবে। ঠিক সেই বিষয়টা বাস কানেকশন যদি আমরা ইউজ করি তাহলে সেইভাবে কাজ করবে। আর ইন্টার কানেকশন নেটওয়ার্ক বলতে বোঝাচ্ছে যে আমাদের আসলে এখানে প্রত্যেকটা হোস্টের সাথে, প্রত্যেকটা ইনপুট হোস্টের সাথে প্রত্যেকটা আউটপুট হোস্টের একটা কানেকশন করাই থাকবে, সার্কিট আঁকানো, সার্কিট দেওয়া থাকবে। কিন্তু যখনই কোনো ডাটা তোমার ইনপুট পোর্ট থেকে আউটপুট পোর্টে পাঠানো হবে, তখন শুধুমাত্র একটা নির্দিষ্ট একটা ওয়ে আসলে এনাবেল হবে, বাকি সবগুলো ডিজেবল থাকবে। ওই নির্দিষ্ট ওয়ে দিয়ে সেই ডাটাটা ইনপুট পোর্ট থেকে আউটপুট পোর্টে পৌঁছাবে।
আচ্ছা, এই যে যেমন এখানে দেওয়া আছে সুইচিং ভায়া মেমোরি, ইনপুট পোর্ট থেকে মেমোরিতে আগে আসবে, তারপরে সেটাকে আউটপুট পোর্টে যাবে। আচ্ছা, এটা হচ্ছে সুইচিং ভায়া বাস, বাস কানেকশন ইউজ করে করতে হবে। আর এটা হচ্ছে সুইচিং ভায়া ইন্টার কানেকশন নেটওয়ার্ক, মানে সুইচিং করা থাকবে আমাদের। সেটা হচ্ছে যখন ডাটা পাঠানো হবে তখন সেটা এনাবেল হবে, ডাটা পাঠানো হয়ে গেলে সেটা ডিসেবল হয়ে যাবে। আচ্ছা, এখানে অনেকগুলোই দেওয়া আছে। আচ্ছা, এখন হচ্ছে আউটপুট পোর্ট, আমাদের ইনপুট পোর্ট হয়েছে, সুইচিং হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার আউটপুট পোর্ট কিউ। এটা হচ্ছে আমাদের যখন এই একদম প্রথম চ্যাপ্টারেও কিন্তু আমরা এটা আলোচনা করে ফেলছি আউটপুট পোর্ট কিউইং এর বিষয়টা। এখানে একটা বাফারিং সিস্টেম তৈরি হয়, কারণ হচ্ছে আমাদের বিভিন্ন ইনপুট পোর্ট থেকে কিন্তু ডাটা আসতে পারে, এসে কিন্তু আউটপুট পোর্ট দিয়ে ডাটা বের হওয়ার দরকার হতে পারে। এই জন্য দেখা যাবে যে হয়তো বা তোমার কিছু কিছু সময় এরকম হয় যে ইনপুট পোর্ট তিনটা কিন্তু আউটপুট পোর্ট হচ্ছে একটা। যেটা মনে করো এমন হয় ওই ঈদের ঈদের সময় বা ঈদের পরবর্তী সময়ের ক্ষেত্রে কিন্তু আসলে এরকম হইতে পারে যে অনেক জেলা থেকে উম, শুধুমাত্র ঢাকামুখী তোমার হচ্ছে গাড়ি যাচ্ছে। এখন সেই ক্ষেত্রে অনেক জেলা, আলাদা আলাদা জেলা থেকে গাড়ি আসতেছে, এসে তখন ঢাকা মুখ যদি একটা হয়, তখন সেখানে কিন্তু অধারিতভাবে জ্যাম হবে এবং অনেক বড় কিউ তৈরি হয়ে যায়। ঠিক এখানেও তোমার আসলে আউটপুট পোর্টে কিউইংটা ওইভাবে তৈরি হয়, একটা একটা বাফারিং তৈরি হয়ে যায়। রিকোয়ার্ড হোয়েন ডাটাগ্রাম অ্যারাইভ ফ্রম ফেব্রিক ফাস্টার দেন লিঙ্ক ট্রান্সমিশন রেট। একটা লিঙ্ক ট্রান্সমিশন রেট যেটা থাকে তোমার, তার থেকে বেশি দ্রুত যদি আসলে ডাটা চলে আসে আউটপুট পোর্টে, তখন আসলে দেখা যায় যে ওইখানে একটা বাফারিং হয়ে যায়। এবং আমরা জানি যে বাফারিং এর ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক তোমার প্যাকেটকে সে ধরে রাখতে পারবে কিউতে, বাট তার থেকে যদি হচ্ছে বেশি পরিমাণ ডাটা চলে আসে, তাহলে কিন্তু সেখানে লস্ট অবশ্যই হবে। আউটপুট পোর্ট কিউইং দেখাচ্ছে এখানে। তবে হচ্ছে বাফার ম্যানেজমেন্ট, কিভাবে বাফারটা আসলে ম্যানেজ করতে পারে, বা বাফারটা আসলে কিভাবে আহ, কমায় হোক বা ড্রপ করে হোক, কিভাবে সেটা ম্যানেজ করবে সেটা দেখাচ্ছে। তারপর হচ্ছে প্যাকেট শিডিউলিং, ডিসাইডিং হুইচ প্যাকেট টু সেন্ড নেক্সট অন লিঙ্ক। তোমার বিভিন্ন রকম ভাবে প্যাকেট শিডিউল হতে পারে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, প্রায়োরিটি, রাউন্ড রবিন, তারপর ওয়েটেড ফেয়ার কিউইং, বিভিন্ন রকম হতে পারে। সাধারণত দেখা যায় যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভটাই চালু থাকে। তারপরে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে প্রায়োরিটিটাও ইউজ করে। কারণ দেখা যাবে যে হয়তো এরকম হয় না যে আমরা 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছি কিউতে, আর ওদিকে আমাদের পাশ থেকে হয়তো বা তোমার হাই প্রায়োরিটি যদি কেউ থাকে, ভিভিআইপি টাইপের কেউ যদি থাকে, সে হয়তো বা গাড়ি চালায় চলে নিয়ে চলে গেল, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি থাকে তার। আবার রাউন্ড রবিনও হয় অনেক সময়, সার্কেল ওয়াইজ ঘুরতে থাকে, যে প্রথমে এই লাইন থেকে একজন নিলাম, তারপরে ওই লাইন থেকে আরেকজন, তারপরে ওই লাইন থেকে আরেকজন, এইভাবে আমি নিতে পারি। আর ওয়েটেড ফেয়ার কিউইংটা হচ্ছে অ্যালগোরিদমের মাধ্যমে জেনারেট করা হয়, যে আসলে যার ওজন যত কম সে তত তাড়াতাড়ি সার্ভিস পাবে। মনে করো একটা মোটরসাইকেল আর একটা হচ্ছে 20 চাকার লরি, দুইটাই তোমার গ্যাস স্টেশনে আটকা পড়ে আছে। এখন 20 চাকার লরি পার হইতে অনেক সময় লাগবে, কিন্তু তোমার দেখা যাবে মোটরসাইকেলটা খুব তাড়াতাড়ি পার হয়ে যাইতে পারবে। সেই অনুযায়ী তখন দেখা যাবে তখন হয়তো মোটরসাইকেলটা আগে সার্ভিস দেওয়া যেতে পারে। এইভাবে একটা অ্যালগোরিদম জেনারেট করে ওয়েটেড ফেয়ার কিউইং করা করা হয়। এইভাবে আসলে আমাদের প্যাকেট শিডিউলিং করে তোমার হচ্ছে এই বাফারটাকে ম্যানেজ করা হয়। তো এখানে তোমার সবগুলো ব্যাখ্যা দেওয়া আছে। এটা হচ্ছে প্রায়োরিটি শিডিউলিং, এটা হচ্ছে রাউন্ড রবিন শিডিউলিং, এটা হচ্ছে ওয়েটেড ফেয়ার কিউইং। আচ্ছা, এটা বুঝবে না। আচ্ছা, এবার হচ্ছে আইপি দা ইন্টারনেট প্রোটোকল। আমাদের এই যে আইপি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আইপি লেয়ার, আইপি বা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারটা কিভাবে কাজ করতেছে। উপরে যেমন ট্রান্সপোর্ট লেয়ার থাকে, নিচে লিঙ্ক লেয়ার থাকে, নেটওয়ার্ক লেয়ারটা খুব গুরুত্বপূর্ণ। পাথ সিলেকশন অ্যালগোরিদম থাকে এখানে, ফরওয়ার্ডিং টেবিল থাকে, তারপরে ইন্টারনেট প্রোটোকল থাকে, আইসিএমপি প্রোটোকল থাকে। আর সেটা হচ্ছে আইপি ডাটাগ্রাম ফরম্যাট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আইপি ডাটাগ্রাম ফরম্যাটটা, এবং ফরম্যাটের প্রত্যেকটা অংশ কিভাবে কাজ করে। আইপি ডাটাগ্রাম ফরম্যাট এবং ফরম্যাটের প্রত্যেকটা অংশ, যেমন প্রথমে আছে ভার্সন, যদি আইপিভি4 হয়
তাহলে এখানে তোমার থাকবে হচ্ছে 4 বিটের একটা ভার্সন লেন্থ। ঠিক আছে, যেটা ইন্ডিকেট করবে যে তুমি কোন ভার্সনটা ব্যবহার করছো। তারপর হচ্ছে হেডার লেন্থ। হেডার লেন্থ আগেই বলছি যে আমাদের প্রত্যেকটা ডাটাগ্রামের সাথে একটা করে হেডার লেন্থ থাকতে হবে, প্রত্যেকটা তোমার প্যাকেটের সাথে, যাতে সেই হেডার লেন্থের উপর ভিত্তি করে বোঝা যাবে যে আসলে তোমার কি কি আছে এখানে। আহ, সেই হেডার লেন্থটা আমাকে এখানে উল্লেখ করা থাকবে, কত লেন্থের হেডার ইউজ করছি। তারপর টাইপ অফ সার্ভিস, কিছু কিছু কি কি টাইপের সার্ভিস তুমি আসলে দিচ্ছ। তারপর হচ্ছে টোটাল লেন্থ, টোটাল ডাটাগ্রাম লেন্থ এখানে উল্লেখ করা থাকবে। তারপর হচ্ছে 16 বিট আইডেন্টিফায়ার, প্লাগ আর ফ্র্যাগমেন্টেশন অফসেট, এই তিনটে হয় ইউজ করা হয় আসলে ফ্র্যাগমেন্টেশন এবং রিঅ্যাসেম্বলি করার জন্য। মানে কোনো বড় কোনো প্যাকেটকে ছোট ছোট অংশে ভাগ করা, আবার ছোট ছোট অংশে ভাগ করা প্যাকেটকে আবার পুনরায় বড় অংশে পরিণত করার জন্য আসলে এই তিনটা 16 বিট আইডেন্টিফায়ার, প্লাগ আর হচ্ছে ফ্র্যাগমেন্টেশন অফসেট ব্যবহার করা হয়। তারপর হচ্ছে টাইম টু লিভ। টাইম টু লিভ হচ্ছে ওই যে একটু আগে বললাম যে একটা প্যাকেট অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করে তোমার হচ্ছে দেখা যাবে যে হচ্ছে সে ডেস্টিনেশনে পৌঁছানোর চেষ্টা করবে, কিন্তু তারপরেও সেই প্যাকেটটাকে কতক্ষণ আমি ঘোরাঘুরি করাবো সেটা কিন্তু আমাকে ডিফাইন করে দিতে হবে। যে রিমেইনিং ম্যাক্সিমাম হোপস, তার মানে সে সর্বোচ্চ কতগুলো রাউটার সে ট্রাভেল করবে। ওই যে যখনই কোনো রাউটার কোনো একটা প্যাকেটকে নির্দিষ্ট কোনো দিকে ফরওয়ার্ড করতে না পারে, তখন সে হয়তো বা দেখা যাচ্ছে একটা প্রি ডিফাইন কোনো একটা পথে পাঠিয়ে দেয়। এখন সেই পথে সে পৌঁছাতে পারবে কিনা এটা কিন্তু শিওর না। এখন পরবর্তী রাউটারও সেইভাবে চেষ্টা করতে থাকে। এখন দেখা যাবে যে একটা প্যাকেট বলে দেওয়া থেকে একটা প্যাকেট সর্বোচ্চ 20টা রাউটার ক্রস করবে। তার মধ্যে যদি সে 20টা রাউটার ক্রসের মধ্যে যদি সে ডেস্টিনেশনে পৌঁছাতে না পারে, তাহলে সে প্যাকেটটা ড্রপ হয়ে যাবে। এটা ডিফাইন করা থাকে আছে যে টাইম টু লিভ, এটার উপর ভিত্তি করে। তারপর হচ্ছে আপার লেয়ার। আপার লেয়ার বোঝাচ্ছে আসলে এটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের উপরের লেয়ার কোনটা। নেটওয়ার্ক লেয়ারের উপরের লেয়ার হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। এখন ট্রান্সপোর্ট লেয়ারে তুমি কোন প্রোটোকলটা ব্যবহার করছো, টিসিপি না ইউডিপি, সেটা তোমাকে এখানে ডিফাইন করে দিতে হবে। কারণ তার উপর ভিত্তি করে কিন্তু আসলে এই প্যাকেটটা তার উপর ভিত্তি করেই কিন্তু আসলে রিসিভার ইন্ডে এই প্যাকেটটাকে আসলে কার কাছে দিবে, টিসিবির কাছে দিবে না ইউডিবির কাছে দিবে, সেটা কিন্তু ওই রিসিভার ইন্ডে যখন এই প্যাকেটটা পৌঁছাবে তখন এইখানকার ইনফরমেশন দেখেই সে সিদ্ধান্ত নিবে। তারপর আছে হেডার চেকসাম। এখানে আমরা যে আগের চ্যাপ্টারে পড়ছিলাম, চেকসাম সিস্টেম থাকতে হবে একটা, যে আমার রিসিভার ইন থেকে যে মেসেজটা আসছে সেই মেসেজটা আসলে ঠিক আছে কিনা এটা আইডেন্টিফাই করার জন্য একটা চেকসাম সিস্টেম থাকতে হবে, সেটা হচ্ছে এখানে হেডার চেকসাম থাকবে। তারপর আছে সোর্স আইপি অ্যাড্রেস আর ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস থাকবে। 32 বিট আইপি অ্যাড্রেস সোর্সের এবং 32 বিট আইপি অ্যাড্রেস ডেস্টিনেশন। এটার উপর ভিত্তি করে আসলে ফরওয়ার্ডিংটা আমরা করতে পারবো। তারপর হচ্ছে অপশন। অপশন হচ্ছে এটা হচ্ছে কিছু অপশন রাখা হয়, মানে যদি এক্সট্রা কখনো কাজে লাগে তার জন্য। তারপরে নিচে হচ্ছে তোমার ডাটা। আচ্ছা, আইপি অ্যাড্রেসিং। তোমাদের মধ্যে আইপি অ্যাড্রেসিং করছো কে কে? সবাই তো মোটামুটি আইপি অ্যাড্রেসিং করা হচ্ছে আগে নাকি? স্যার আন্ডার গ্রেডে আমাদের ইয়েতে ছিল আর কি। সবারই মোটামুটি আইপি অ্যাড্রেসিং এ আসলে থাকার কথা। আমরা তো ট্রিপল ব্যাকগ্রাউন্ডে যারা তাদের আমরা কি স্যার পড়ি না। একদমই করো নাই? না স্যার। তাহলে তো সমস্যা হয়ে গেল। নেটওয়ার্কিং এর কোর্সে তো আইপি অ্যাড্রেসিং মাস্ট, 100%। স্যার ত্রিপলি ব্যাকগ্রাউন্ডে আইপি অ্যাড্রেস। তাহলে তুমি পরীক্ষা দিবা কিভাবে? তোমার আইপি অ্যাড্রেসিং কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তুমি দেখো এখানে আইপি অ্যাড্রেস ইন্ট্রোডাকশনে 32 বিটের একটা আইডেন্টিফায়ার অ্যাসোসিয়েট উইথ ইচ হোস্ট ফর রাউটার ইন্টারফেস। আমাদের দেখো এখানে যে রাউটারের ছবিটা দেওয়া আছে, এই ছবিতে তিন সাইডে তিনটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে। 223.1.1.4, তারপর হচ্ছে 223.1.2.9, একটা হচ্ছে .3.27। দেখো প্রথম প্রথম দুইটা পার্ট কিন্তু সেম, 223.1 এটা কিন্তু সেম। তারপরে পরেরটা
3 নম্বর যে পোর্শনটা আছে সেই পোর্শনে আছে একটা 1, একটা 2, একটা 3। এই যে 3 নম্বর পোর্শন যে 3 রকম 1 2 3, এটা হচ্ছে বোঝাচ্ছে যেটা হচ্ছে 3টা আলাদা নেটওয়ার্ক। ঠিক আছে, এখন 3টা আলাদা নেটওয়ার্কের আন্ডারে এই ডট, মনে কর 223.1.1, এই যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কের আন্ডারে দেখো তোমার টোটাল কয়টা আইডি আছে। এই যে 223.1.1.1, এটা একটা আইডি, 223.1.1.2 একটা আইডি, 223.1.1.3 একটা আইডি, আবার আর রাউটার ইটসেলফ একটা 223.1.1.4 একটা আইডি। এই টোটাল 4টা আইডি এই একটা নেটওয়ার্কের। আবার পাশেরটা হচ্ছে ওই যে 223.1.2, এই যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কের কিন্তু তোমার হচ্ছে অনেকগুলো আইডি আছে, 9টা আইডি আছে। 1 থেকে শুরু করে 1 2 3 4, হয়তো এরকম 9টা আইডি থাকতে পারে, কারণ লাস্টের আইডিটা যেহেতু রাউটারকে দিচ্ছে। আবার নিচের যেটা আছে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কে তোমার ওই যে, আচ্ছা আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে তোমার একটা রাউটার তোমার হচ্ছে এখানে আলাদা আলাদা নেটওয়ার্কে কানেক্ট করতে। একটু আগেই বলছি যে আসলে একটা রাউটার ভিন্ন ভিন্ন নেটওয়ার্কে কানেক্ট করতে পারে। এখানে দেখানো হয়েছে এখানে হচ্ছে তোমার 3 ধরনের নেটওয়ার্ক থেকে সে কানেক্ট করছে। এখন যারা একেবারে বিগিনার, যারা তোমার আইপ্যাডেস আগে পড়ো নাই, তাদের জন্য কিন্তু আসলে বিষয়টা একটু কঠিন হবে, কারণ তোমাদের কিন্তু আসলে আহ, দেখবে আইপ্যাডেস এর তোমাদের অন্যান্য যে কোনো জায়গা থেকে গুগলে তুমি আইপ্যাডেস নিয়ে সার্চ দিলেই তোমার ইন্ট্রোডাকশন কিছু জিনিস আসবে। আইপ্যাডের জিনিসটা কি, আইপ্যাডেস কিভাবে লিখতে হয়, এটাকে ডটেড ডেসিমেল বলা হয়, তারপর হচ্ছে বাইনারিতে কিভাবে কনভার্ট করতে হয়, বা কোন আইপ্যাডেসটা তোমার ক্লাসের ক্ষেত্রে কিভাবে এটা ডিফাইন হয়, এগুলো কিন্তু আসলে তোমাদের জানতে হবে। কারণ মাস্টার্সে এসে কিন্তু তোমাকে আসলে একেবারে শুরু থেকে কিন্তু শুরু করবে না। তো তোমাকে কিন্তু এই বিষয়টা অবশ্যই জেনে নিতে হবে। এখন এইখানে তোমরা কিন্তু যেহেতু অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্ক কোর্স তোমরা করতেছো, এখন সেই ক্ষেত্রে তুমি আইপ্যাডেস সম্পর্কে একদম জানো না, এটা কিন্তু আসলে খুব মানে খুব বেদনাদায়ক। লজ্জাজনক বলবো না, কিন্তু বেদনাদায়ক। এখন এই ক্ষেত্রে তুমি কিন্তু অবশ্যই একেবারে বেসিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো তোমাকে জানা উচিত। আচ্ছা দেখলে নিজে ডটেড ডেসিমাল আইপ্যাডেস নোটেশন তোমার হচ্ছে এই যে 223.1.1.1 মানে কি আসলে বোঝাচ্ছে। এখানে এই যে 223-কে তোমার হচ্ছে আসলে বাইনারিতে কনভার্ট করা হয়েছে। তাতে তোমার হচ্ছে 223 কিভাবে লেখা যায়, তোমার দেখো 1 2 3 4 5 6 7 8, তোমার হচ্ছে 8 বিটে, 8 বিটে কনভার্ট করা হয়েছে বাইনারিতে, 8 বিটে। তারপর হচ্ছে ওয়ানটাকেও 8 বিটে, প্রত্যেকটাকে 8 বিটে বিটে করে কনভার্ট করা হয়েছে। এখন 1-কেও 8 বিটে কনভার্ট করলে কি হয়, 1। সেইভাবে তোমার হচ্ছে এই যে যে সংখ্যাটা আসছে, বাইনারি ডিজিটটা আসছে, এবং এটাকে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা পোর্শনকে আলাদা করা হয় তোমার ডট দিয়ে। এই জন্য এটাকে আসলে তোমার ডটেড ডেসিমেল বলা হয়, ডটেড ডেসিমেল আইপি অ্যাড্রেস নোটেশন। এখন বিষয়টা হচ্ছে আমার যখনই কোনো রাউটার, আচ্ছা আমি একটা জিনিস বলে রাখি, পরীক্ষায় কিন্তু অবশ্যই তোমার আইপি অ্যাড্রেস থেকে হচ্ছে আইপি অ্যাড্রেসের বেসিক থেকে যেরকম কোশ্চেন থাকবে, আবার অ্যাডভান্স থেকেও কিন্তু কোশ্চেন থাকবে। তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাকে, তুমি যদি সেই কোশ্চেন অ্যান্সার করতে চাও, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই আইপি অ্যাড্রেসের বেসিক লেভেলটাও জানতে হবে, আবার অ্যাডভান্স লেভেলটাও কিন্তু তোমাকে জানতে হবে। তো বেটার হয় যারা একেবারে আইপি অ্যাড্রেস সম্পর্কে অবগত না, তারা কিন্তু অবশ্যই মিনিমাম হলেও তোমার বেসিক জিনিসটা আইপি অ্যাড্রেসে কিন্তু করে নিতে হবে, নাহলে কিন্তু তুমি কোশ্চেনে অ্যান্সার করতে পারবে না। এখন মনে করা হচ্ছে এই যে যেমন 223.1.1.1 একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, এখন এই আইপি অ্যাড্রেস বলতে তুমি কি কি বুঝতেছো, এখানে কি কি ইনফরমেশন তুমি জানো, এটা হচ্ছে একেবারে বেসিক। এইটা কিন্তু তোমাকে পারতে হবে।
যে যেমন প্রথম বেসিকটা হচ্ছে কি এটা আইপি অ্যাড্রেসটা আসলে ভ্যালিড কিনা এটা জানতে হবে। তারপরে এই আইপি অ্যাড্রেসটা আসলে কোন ক্লাসের অন্তর্গত সেটা জানতে হবে। এখন এই আইপি অ্যাড্রেস যদি ক্লাস বলতে পারো, তাহলে এই আইপি অ্যাড্রেসে তোমার কোনটা তোমার হচ্ছে হোস্ট পোর্শন, কোনটা তোমার হচ্ছে নেটওয়ার্ক পোর্শন, সেটা তোমাকে জানতে হবে। এইগুলো হচ্ছে কিন্তু একেবারে বেসিক। ঠিক আছে, তুমি যদি হচ্ছে এটা জানো তাও তুমি কিছু অ্যান্সার করতে পারবে না। আচ্ছা, এটা হচ্ছে সাবনেট। একটা আইপি অ্যাড্রেসটা যখন হচ্ছে আমরা ডিফাইন করি, সেই ডিফাইনে তোমার হচ্ছে দেখো, ডিভাইস ইন্টারফেস দ্যাট ক্যান ফিজিক্যালি রিচ ইচ আদার উইদাউট পাসিং থ্রু অ্যান ইন্টারভিং রাউটার। তোমার হচ্ছে একটা রাউটারের ভিতরেই আসলে তোমার হচ্ছে যে একটা আইডি দেওয়া হবে এবং সেই আইডিকে আমরা সাবনেটিং করতে পারবো, যাতে করে দেখা যাবে যাচ্ছে আমরা যদিও জানি যে একটা রাউটার ভিন্ন ভিন্ন তোমার হচ্ছে করতে পারে, ভিন্ন ভিন্ন আলাদা আলাদা নেটওয়ার্ককে কানেক্ট করতে পারে। এখন কিন্তু আমরা নিজেরাও আমাদের নিজেদের নেটওয়ার্কের মধ্যেও আলাদা আলাদা নেটওয়ার্ক তৈরি করতে পারি। নেটওয়ার্কের মধ্যে যে আলাদা আলাদা নেটওয়ার্ক তৈরি করতে, সেটাকেই বলতে চাচ্ছে সাবনেট। যেটাতে আমাদের রাউটারকে আসলে ইন্টারভিউ করার দরকার হচ্ছে না। এইটাকে বলছে সাবনেট। একটা একটা নেটওয়ার্কের মধ্যে তোমার ছোট ছোট গ্রুপে গ্রুপে নেটওয়ার্ক তৈরি করা, সেটাকে সাবনেট বলা হয়। যখন এসে লিখছে সাবনেট পার্টে কি হয়, ডিভাইস ইন সেম সাবনেট হ্যাভ কমন হাই অর্ডার বিট। মানে উপরের প্রথম পোর্শন গুলো সেম থাকে, বাট লাস্টের পোর্শনে তোমার হচ্ছে আহ, আলাদা করে দেওয়া হয় সাবনেট তৈরি করার জন্য। আর হোস্ট পার্ট কি হয়, রিমেনিং লো অর্ডার বিট। লো অর্ডার বিটটা তোমার থাকে হচ্ছে হোস্ট পার্টের জন্য, এটা আলাদা আলাদা করা থাকে। শুধু তোমার ওই নেটওয়ার্ক পার্টের লাস্টের অংশে কিছুটা তোমার আসলে চেঞ্জ করে সাবনেট তৈরি করে দেওয়া হয়। আচ্ছা দেখো, এখানে সাবনেট তোমার 223.1.1.0/24। এই /24 এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এই যে স্ল্যাশ নোটেশন দিয়ে আমি যে 24 লিখছি, এর মানে হচ্ছে এই প্রথম যে 24 বিট, সেই 24 বিট আসলে নেটওয়ার্ক পোর্শনের। আমাদের টোটাল 32 বিট থাকে একটা আইডিতে, টোটাল থাকে 32 বিট। এখন এই 32 বিটের মধ্যে প্রথম থেকে থাকে আসলে তোমার নেটওয়ার্ক পোর্শন। প্রথম থেকে নেটওয়ার্ক পোর্শন শুরু হয়, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই, বিভিন্ন ক্লাসের আইপি অ্যাড্রেস হয়। এখন প্রথম পোর্শন গুলো থাকে আসলে তোমার হচ্ছে নেটওয়ার্ক পোর্শন। আর লাস্টের পোর্শন থাকে, এখন লাস্টের পোর্শন যদি তোমার টোটাল টোটাল তোমার 4টা পার্ট থাকে, দেখলা একটু আগে 4টা পার্ট থাকে, যেমন 2 to 3 একটা পার্ট, .1 একটা পার্ট, .1 একটা পার্ট, .1 একটা পার্ট, টোটাল 4টা পার্ট, 4টা অক্টেট। এখন এই 4টা অক্টেটের মধ্যে কয়টা অক্টেট তোমার হচ্ছে নেটওয়ার্কের, কয়টা অক্টেট হোস্টের, এটা তো তোমার ডিফাইন করার একটা নির্দিষ্ট রুলসই আছে। সেটা হচ্ছে প্রথম অক্টেটটা দেখেই বোঝা যাবে যে আসলে এটা হচ্ছে কোন ক্লাসের, কোন ক্লাসের, তার উপর ভিত্তি করে কোন কত টোটাল কয়টা পোর্শন থাকবে নেটওয়ার্কের, কয়টা পোর্শন থাকবে হোস্টের, এটাও কিন্তু প্রিডিফাইন করা যায়। সাবনেটের ক্ষেত্রে আমি যাচ্ছে যে /24 লিখছি, /24 লেখা মানে হচ্ছে আমার প্রথম 24টা বিট নেটওয়ার্ক পোর্শনের। তার মানে হচ্ছে 24 মানে হচ্ছে 3টা অক্টেট। 3টা অক্টেট মানে 3টা অক্টেট, তার মানে হচ্ছে 223.1.1। এই যে .1.1 পর্যন্ত বললাম, এই প্রথম 3টা অক্টেট হচ্ছে আমার নেটওয়ার্ক পোর্শন। নেটওয়ার্ক পোর্শন মানে হচ্ছে আমি নেটওয়ার্ক পোর্শনে কিন্তু কোনো কিছু করতে পারবো না, আমি কোথাও টাচ করতে পারবো না। তারপরে যে .0 আছে, এই .0 আমার হোস্ট পোর্শনে। এখন এই .0-র আন্ডারে আমি মোটামুটি অনেকগুলো হোস্ট আমি কানেক্ট করতে পারবো। এই জন্য দেখো, তোমার 223.1.1 এই তিনটা কিন্তু তোমার হচ্ছে এই রাইট সাইডে যে তোমার ফিগারটা আছে, সেই ফিগারে তোমার হচ্ছে সবারই কিন্তু সেম 223.1.1। তারপরে পোর্শনটা কিন্তু তোমার এক একজনের এক একটা, কারো .1, কারো .2, কারো .3, কারো .4। ঠিক আবার হচ্ছে তোমার সামনেটা তোমার দেখো, সেকেন্ডটাতে দেখো 223.1.2, এটা কিন্তু সবার সেম, কারণ এখানেও তোমার কিন্তু আছে /24 আছে। এই /24 বলতে আসলে এটাই বোঝায় যে আমার নেটওয়ার্ক পোর্শনে
কয়টা বিট থাকবে, তার মানে হচ্ছে নেটওয়ার্ক পোর্শনে থাকবে হচ্ছে 24টা বিট, 32টা বিটের মধ্যে 24টা বিটই থাকবে আসলে নেটওয়ার্ক পোর্শনে, আর বাকি 8টা বিট থাকবে তোমার হচ্ছে হোস্ট পোর্শনে। এই 8টা বিট দিয়ে আমি সর্বোচ্চ 255টা আইডি আমি জেনারেট করতে পারবো। তার মানে আমার আমার হোস্টে 255টা আইডি রাখা সম্ভব। আর বাকি লাস্টের কথাটা বুঝলাম না, যে প্রথম 24টা নেটওয়ার্ক, বাকি 8টা হচ্ছে হোস্ট, হুম। আর 256 কি বলেন? ওই যে বাকি যে 8টা বিটটা আছে, যেমন যেরকম 223.1.1.0, এই যে ডট জিরো আছে, এখন এই জিরো, এই এই জিরো মানে তো এখানে তোমার টোটাল 8টা বিট আছে। এই 8টা বিট দিয়ে আমি টু 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 দি পাওয়ার 8 মানে হচ্ছে 256, তার মানে হচ্ছে তুমি 256টা তুমি হচ্ছে হোস্ট তুমি এখানে রাখতে পারবা এই নেটওয়ার্কের আন্ডারে। যেমন এখানে দেখো 223.1.1.1 আছে, তারপর .2 আছে, .3 আছে, .4 আছে, এরকম .5 6 7 8 করে .2 to 5 পর্যন্ত তুমি হচ্ছে এখানে হোস্ট সংখ্যা তুমি জেনারেট করতে পারবা। কারণ তোমার আন্ডারে তোমার হোস্টের সাপেক্ষে মানে হোস্টের তুমি টোটাল এই এই 200 তোমার 24টা বিট নেটওয়ার্কে দেওয়ার ফলে দেখা গেছে তোমার কাছে আছে 8টা বিট হোস্ট পোর্শনে। এখন এই 8টা বিট মানে হচ্ছে 2 to the power 8, 256টা হোস্ট তুমি জেনারেট করা সম্ভব। বোঝা আর এটা গেছে? একটু একবার যদি বলেন, যদি কিছু মনে না করলে, যে 223.1.0/24 বলছেন হ্যাঁ। যে প্রথম 2 to 3 হচ্ছে নেটওয়ার্ক পোর্ট, না আর প্রথম, পরেরটা আমি না না তোমার এইখানে এইখানে যেহেতু হচ্ছে /24 আছে, /24 থাকার ফলে কি হলো, আমাদের আছে প্রথম যে 24টা বিট, প্রথম 24টা বিট বলতে বোঝাচ্ছে আসলে এই এই ক্ষেত্রে 3টা অক্টেট। 3টা অক্টেটই আছে তোমার নেটওয়ার্ক পোর্শনের। তার মানে এই এই নেটওয়ার্ক পোর্শনের নেটওয়ার্ক অ্যাড্রেসটা সবার সেম থাকবে, প্রত্যেকটা হোস্টের নেটওয়ার্ক অ্যাড্রেসটা সেম। দেখো তুমি হচ্ছে ফিগারের উপরে বাম দিকে যে তোমার এটা আছে রাউটারের সাথে কানেক্টেড আছে, দেখো 223.1.1 সবার সেম। ঠিক আছে, এটা হচ্ছে নেটওয়ার্ক পোর্শন। আর লাস্টে যে তোমার সাবনেটের লাস্টে যে জিরো আছে, সেই জিরোটা তোমার চেঞ্জ হবে, কারোরটা 1 হয়েছে, কারোরটা 2 হয়েছে, কারোরটা 3 হয়েছে, কারোরটা 4 হয়েছে। এটা চেঞ্জ হচ্ছে কারণ এটা হচ্ছে হোস্ট পোর্শন, হোস্টের নাম্বার এটা। ঠিক আছে, হোস্টের নাম্বার। এখন এই নাম্বারটা তোমার হচ্ছে .4 5 6 7 .255 পর্যন্ত হইতে পারে। এটা হচ্ছে হোস্ট পোর্শন। কিন্তু প্রত্যেকেরই তোমার সামনের যে 3টা অক্টেট 2 to 3.1.1 এটা সেম থাকবে। কি বোঝা গেছে? জি স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার নিচের আবার লাল লাল লেখাটা দেখেন, 22.1.3। আপনি স্যার বললেন হ্যাঁ, যে ওইখানে একটু প্রথম 3টা ডটের মধ্যে কোনো চেঞ্জ হবে না, এখানে তো আবার ডটের চেঞ্জ আসছে। না কোনো চেঞ্জ নাই, এটা তো আলাদা সাবনেট, ওটা তো আলাদা সাবনেট। উপরে ও, আমি আমার বলছি উপরের উপরের বাম দিকে, উপরের বাম দিকে 2 to 3.1.1 এটা হচ্ছে একটা নেটওয়ার্ক। আবার নিচে যেটা আছে 2 to 3.1.3 এটা একটা নেটওয়ার্ক। আবার ডান দিকে যেটা 2 to 3.1.2 এটা একটা নেটওয়ার্ক। প্রত্যেকটা আলাদা আলাদা নেটওয়ার্ক। এখন নেটওয়ার্কের ওই নেটওয়ার্কের আন্ডারে যেগুলো আছে, যেমন 2 to 3.1.2 নেটওয়ার্কের আন্ডারে কি আছে, .1 আছে, .2 আছে, .9 আছে। এদের প্রত্যেকের এই এই তিনটা নিয়ে কিন্তু একটা নেটওয়ার্ক, এদের প্রত্যেকের প্রথম 3টা পোর্শন কিন্তু সেম। আবার নিচে যেটা আছে 2 to 3.1.3 এর আন্ডারে আছে 2 to 3.1 1.3.1.2.27। এরা কিন্তু প্রত্যেকে একটা নেটওয়ার্ক, এদের এতে কিন্তু প্রত্যেকের প্রথম 3টা অক্টেট কিন্তু সেম, 2 to 3.1.3। কি বুঝছো? জি স্যার, কন্টিনিউ করেন স্যার।
আচ্ছা, এখানে ওইটারই আবার হচ্ছে তোমার দেখাইছে যে সাবনেট তোমার হচ্ছে তোমার তিনটে রাউটার সাথে কানেক্টেড। এখন এখানে বোঝাচ্ছে যে তোমার একই রাউটার তোমার হচ্ছে ভিন্ন ভিন্ন আলাদা আলাদা তোমার হচ্ছে অ্যাড্রেসের সাথে কানেক্ট হয়ে কমিউনিকেট করতে পারে। এখন /24 বলতে কি বোঝাইছে? এই, দেখো এখানে তোমার 223.1.1 এর যে /24 তার আন্ডারে তোমার কতগুলো তোমার হচ্ছে হোস্ট আছে, .1 .2 .3 .4 চারটা আছে। আবার 223.1.7 এর আন্ডারে কি কি আছে? .7 এর আন্ডারে আছে 0 আর 1 আছে। ফিগারটা ভালো করে দেখো, যদি কোনো 223.1.1.4 এটা হচ্ছে একটা হোস্ট পার্ট, এটা তো ভাগ করা সম্ভব না। স্যার এই যে হোস্টের 8 বিট। হ্যাঁ, হোস্টের 8 বিট তো একটা হোস্টের জন্য না, হোস্টের হোস্ট পোর্শনে থাকা হচ্ছে 8টা বিট। তার মানে তোমার ওই 8 বিট দিয়ে তুমি 256টা হোস্টকে আইডেন্টিফাই করতে পারবে। তুমি 256টা হোস্ট তুমি কানেক্ট করতে পারবা এই নেটওয়ার্কে সর্বোচ্চ, সেটা বোঝানো হচ্ছে। এখন মনে করো জি স্যার। একটা এলাকায় তোমার টোটাল আছে 50টা বিল্ডিং আছে। এখন প্রত্যেকটা বিল্ডিং এ একটা নির্দিষ্ট নাম, একটা নাম্বারিং দেওয়া হয়েছে, এবং সেই বিল্ডিং এর সেই এরিয়ার বাইরে যে মেইন গেটটা আছে সেই মেইন গেটে বলে দেওয়া আছে যে এখানে টোটাল হচ্ছে 50টা বিল্ডিং আছে। এখন ওই 50টা বিল্ডিং এর প্রত্যেকটা বিল্ডিং এর যে নাম আছে সেটা তুমি ওই গেটের মধ্যে ঢুকলে তখন তুমি দেখবে যে এখানে 50টা বিল্ডিং আছে, 1 নম্বর বিল্ডিং, 2 নম্বর বিল্ডিং, 3 নম্বর বিল্ডিং। এখন যখন কেউ কুরিয়ার সার্ভিসের লোক আসবে, সে আহ, প্রথম প্রথম অবস্থায় সে জানে যে এই ডেস্টিনেশন হোস্টটা আসলে তোমার এই এরিয়ার মধ্যে আছে। যখন সে ওই মেইন গেটে ঢুকবে তখন সে দেখবে যে আসলে তোমার হোস্ট পোর্শনটা কত নাম্বার বিল্ডিং এ আছে। তখন সে সেই নাম্বার বিল্ডিং এ সে সার্চ করবে। ঠিক এরকমই তোমার ওই রাউটারের কাছে আসলে তোমার 256টা হোস্ট কানেক্ট করার অপশন আছে, এবং 256টা হোস্ট থাকতেও পারে। মনে করো যে 256টা হোস্ট আছে। এখন ওই রাউটারের কাছে যখন কোনো প্যাকেট আসবে তখন সে প্যাকেটে তোমার যে ডেস্টিনেশন অ্যাড্রেসটা থাকবে সেই ডেস্টিনেশন অ্যাড্রেস অনুযায়ী সে ওই 256টা হোস্টের মধ্যে যত নাম্বার হোস্ট হবে, যেমন 223.1.1.1 ওই ডেস্টিনেশন অ্যাড্রেস যে প্যাকেটটা আমরা দেখছি প্যাকেট ফর্মে, ওই ডেস্টিনেশন প্যাকেট ফর্মেটে যদি তোমার 223.1.1.1 থাকে, তখন কিন্তু তোমার এই রাউটারের কাছে আসলে সে সরাসরি ওই হোস্টকে ডাটাটা পাঠিয়ে দিবে। আচ্ছা, এটা হচ্ছে তোমার সিআইডিআর নোটেশন, যেটা একটু একটা ওই যে স্ল্যাশ দিয়ে 24 লেখা ছিল, ওইটাকে আসলে সিআইডিআর নোটেশনও বলা হয়, ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং। এটাকে আমরা যখন সাবনেট করা হয়, আমাদের আসলে আইপি অ্যাড্রেসের সংখ্যা যেহেতু লিমিটেড, এখন এই লিমিটেড সংখ্যা আইপি অ্যাড্রেসকে খুব ইফিসিয়েন্টলি ব্যবহার করার জন্য আসলে আমাদের কি করা হয়, ভিতরেই হোস্ট পার্টের ভিতরে অনেক সময় দেখা যায় যাচ্ছে কিছু কার সাথে করতে হয়। তখন সেক্ষেত্রে তোমার হচ্ছে আহ, বা তোমার নেটওয়ার্ক পার্টে যখন যখন দেখো, আমরা যদিও বলে থাকি যে একটা আইপি অ্যাড্রেসে তোমার হচ্ছে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি থাকে। অনেক সময় আমরা ক্লাস ডিফাইন না করে ক্লাস লেস ভাবে আমরা করি, কারণ তাতে আমরা ইফিসিয়েন্টলি তোমার আইপি অ্যাড্রেসটা ব্যবহার করতে পারবো। সেটাকেই বোঝাইছে তোমার হচ্ছে ক্লাস লেস ইন্টার ডোমেন রাউটিং। এখন এখানে তোমার হচ্ছে 200 আছে। এখন 200 বলতে আসলে প্রথম এই যে যেমন আইপি অ্যাড্রেসটা আছে 200.23.16.0/23। এখন এই আইপি অ্যাড্রেসটা দেখে বোঝা যাচ্ছে এটা, তোমার যদি বেসিক জ্ঞান থাকে তাহলে তুমি ইজিলি বুঝতে পারবে যে এটা হচ্ছে একটা ক্লাস লেস ইন্টার ডোমেন রাউটিং একটা অ্যাড্রেস। কারণটা হচ্ছে এখানে তোমার শুরুতে আছে 200, এখন 200 থাকা মানে হচ্ছে এটা ক্লাস 3 আইপি অ্যাড্রেস হওয়ার কথা। এখন ক্লাস 3 আইপি অ্যাড্রেস হওয়ার কথা, তাহলে তোমার লাস্টে /24 থাকার কথা। যেহেতু 24 নাই, 23 আছে, তার মানে হচ্ছে এটা ক্লাস লেস আইপি অ্যাড্রেস।
এখন ক্লাসলেস আইপি অ্যাড্রেস কেন? কারণ হচ্ছে /24 থাকার কথা। তার মানে হচ্ছে নেটওয়ার্ক পোর্শনে 24 বিট থাকার কথা। 24 বিট থাকার কথা মানে হচ্ছে এই 24 বিটকে কোনোভাবেই ব্যবহার করা সম্ভব না। শুধুমাত্র লাস্টের 8 বিট হোস্ট পার্ট, সেই হোস্ট পার্টকে ব্যবহার করা সম্ভব। কিন্তু এখানে সেটা হচ্ছে না, এখানে 23 আছে। তার মানে হচ্ছে এখানে এই যে যেমন দেখো যে টোটাল যে অক্টেটটা আছে, অক্টেটে প্রথম থেকে 23টা বিট পর্যন্ত ধরছে, সেটা হচ্ছে তোমার নেটওয়ার্ক পোর্শন। আর এই যে নেটওয়ার্ক পোর্শনের লাস্টের যে বিটটা, সেইখান থেকে হোস্ট পার্টের টোটাল 9টা বিট, এটাকে ধরছে তোমার হচ্ছে হোস্ট পার্ট। তোমার 23 বিট হচ্ছে নেটওয়ার্ক পার্ট, আর লাস্টের 9 বিট ধরছে হচ্ছে তোমার হোস্ট পার্ট। এখন যদি আমার হোস্ট সংখ্যা আসলে বেশি থাকে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের আসলে বেশি সংখ্যক বিট লাগতে পারে। এই জন্য হচ্ছে লাস্টের 9টা বিট রাখতে, 9টা বিট যদি থাকে তাহলে আমি মোটামুটি এখানে 500 আহ 512টা আমি হচ্ছে হোস্ট কানেক্ট করার সুযোগ পাবো। হোস্ট সংখ্যা বাড়ানোর জন্য আমাকে এই ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং বা হচ্ছে আমি ইফিসিয়েন্টলি ব্যবহার করার জন্য আসলে অনেক সময় দেখা যায় যে আমার মাত্র 5 বা 6টা হোস্ট দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করতে চাচ্ছি। তখন আমাকে কিন্তু আসলে এই বেশি পরিমাণ হোস্ট পার্টে যদি আমি বেশি পরিমাণ আইপি পোর্শন রেখে দিই, বেশি বিট রেখে দিই, তাহলে আমার কিন্তু অনেক লস হয়ে যাবে। মনে করো একটা নেটওয়ার্ক তুমি তৈরি করছো, সেই নেটওয়ার্কে তোমার হচ্ছে হোস্ট পার্টে তোমার হোস্ট লাগবে মাত্র হচ্ছে 8টা। এখন এই 8টা হোস্টকে তুমি কানেক্ট করার জন্য তুমি যদি তোমার ওই হোস্ট পোর্শনে 8টা বিট তোমাকে দিয়ে দেওয়া হয়, 8টা বিট মানে হচ্ছে তুমি সর্বোচ্চ 255টা হোস্ট কানেক্ট করতে পারবা। কিন্তু তুমি তোমার নেটওয়ার্কে আছে দিবাই মাত্র 8টা হোস্ট। এখন এই তোমার এই 8টা হোস্টকে কানেক্ট করতে গিয়ে যদি তুমি 255টা হোস্টের পোর্শন নিয়ে নাও, তাহলে দেখা যাবে যে তোমার প্রায় 247টা হোস্টের অ্যাড্রেস এটা নষ্ট হয়ে যাবে, অন্য কেউ ব্যবহারই করতে পারবে না। এইটাকে বাঁচানোর জন্য একটা এফিসিয়েন্টলি তোমার এই সিস্টেমটা হচ্ছে তোমার সিআইডিআর, ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং। তোমার ঠিক যেটুক দরকার নেটওয়ার্ক, তোমার যে কয়টা হোস্ট লাগবে তার উপর ভিত্তি করে তোমাকে আসলে একটা নির্দিষ্ট পোর্শন দেওয়া সম্ভব এই সিআইডিআর নোটেশনের মাধ্যমে। যেমন এখানে দেখুন, এই যে দুইটা কোশ্চেন, হাউ ডাজ এ হোস্ট গেট আইপি অ্যাড্রেস উইদিন ইটস নেটওয়ার্ক, হাউ ডাজ এ নেটওয়ার্ক গেট আইপি অ্যাড্রেস ফর ইটসেলফ। তোমার হচ্ছে আমাদের যে আইপি অ্যাড্রেসটা দিবে, সেখানে আমি হচ্ছে হোস্ট পোর্শনটা ওই নেটওয়ার্ক থেকে কিভাবে হোস্টটা কালেক্ট করবো, আবার নেটওয়ার্ক তো কিভাবে তার নাম্বারটা ওখান থেকে পাবে। আচ্ছা, এখন তোমাদের যে কাজটা করা উচিত আমি মনে করি, সেটা হচ্ছে আহ, তোমরা বেটার হয় আইপি অ্যাড্রেস, যদিও আইপি অ্যাড্রেসের তোমার লেকচারে আসলে গুগলে খুঁজলে তুমি অনেক পাবা, বাট বেসিক আইপি অ্যাড্রেসিংটা তোমরা অ্যাটলিস্ট একটু শিখে নাও। না হলে পরীক্ষায় কিন্তু তোমরা আসলে খুব বিপদে পড়ে যাইতে পারো, আমার যেটা মনে হয়। কিন্তু যদি তোমাদের একেবারে বেসিক না থাকে জানা, তাহলে তোমরা বিপদে পড়বে। বিশেষ করে তোমার আইপি অ্যাড্রেসটা, মানে আমি তোমাদের যদি একেবারে বেসিকও বলে দিই, সেটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস তুমি ভ্যালিড না ইনভ্যালিড এটা তুমি চেনার উপায় কি, বা একটা আইপি অ্যাড্রেস তোমাকে বললে তুমি বলতে পারবা কিনা যেটা আসলে কোন ক্লাসের, বা এটা নেটওয়ার্ক পোর্শন কোনটা, হোস্ট পোর্শন কোনটা, এটা একেবারে বেসিক। আর একটা হচ্ছে ওই যে স্ল্যাশ দিয়ে মনে করো 24 আছে, বা স্ল্যাশ দিয়ে তোমার 26 আছে, বা স্ল্যাশ দিয়ে 18 আছে, এর মানে কি, এটা হচ্ছে একেবারে বেসিক একদম